সমরেশ মজুমদার রচিত উপন্যাস অগ্নিরথ। পড়ছি পরিচ্ছেদ ১। এই তোমার দেশ, তোমার সকল অস্তিত্বের পেছনে এই দেশের নানাবিধ দান বিরাজমান। তুমি যদি অকৃতজ্ঞ সন্তান হও, তাহলে এই দেশকে তুমি উপেক্ষা করিবে। ইহার অমর্যাদায় তোমার মনে কোনো আলোড়ন হইবে না। যে সমস্ত শহীদ তাহাদের প্রাণ এই দেশ জননীর শৃঙ্খল মোচন করিবার জন্য উৎসর্গ করিয়াছেন, তাহারা শুধু শিহরিয়া উঠিবেন। তোমার জননী জন্মভূমির সেবা করা তোমার অবশ্যই কর্তব্য। যদি মানুষ হও, তাহলে স্বদেশভূমিকে ক্লেদমুক্ত করো। এই ক্লেদমুক্ত শব্দটিতে আটকে গেল সায়ন। ক্লেদ মানে কি? ভারতবর্ষের শরীরে কি ক্লেদ জমেছে যা মুক্ত করার জন্য এখানে আবেদন করা হয়েছে? 48 পাতার বইটি বাঁধানো নয়, ছাপাও যত্নে হয়নি। বইটির নাম স্বদেশভূমি। লেখক শ্রীযুক্ত বনবিহারী মাইতি। মেদিনীপুরের ঠিকানাটা ছাপা হয়েছে 2য় পাতায়। এই তোমার দেশ। সায়ন তাকালো জানলার বাইরে। এখন দুপুরবেলা। অনেক দূরে পাহাড়ের মাথায় মাথায় খাঁজে খাঁজে কুয়াশা লেগে রয়েছে কি নেই, কিন্তু আর কিছুক্ষণ পরে সূর্য পশ্চিমে ঢললেই পৃথিবীর নিঃশ্বাসগুলো কুয়াশা হয়ে যাবে। তখন নিচের খাদ থেকে সাপের ফনার মতো কুয়াশারা উপরে উঠে আসবে। কিন্তু এখন আকাশ কি নীল! মায়ের একটা এমন রঙের শাড়ি আছে। মায়ের কথা মনে আসলে আগে মন খারাপ হয়ে যেত, খুব কান্না পেত তখন। আর একটু কান্নাকাটি করলেই শরীর খারাপ হয়ে যেত। ডাক্তার আঙ্কেল খুব রাগ করতেন তখন। বলতেন, মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণী এভাবে নিজের ক্ষতি করে না। এটাও এক ধরনের আত্মহত্যা। নিজের শরীর ভেঙে পড়বে জেনেও কান্নাকাটি করা বোকামি, কিন্তু তবু কান্না আসে। এই ঘরে তার মায়ের একটা বিশাল ছবি বাঁধানো আছে। চট করে মনে হয় মাই বসে হাসছে। 24x12 ইঞ্চির ছবি টাঙানোর পর সায়নের অনেক কিছু সহজ হয়ে গেছে। কেবলই মনে হয় কলকাতায় নয়, মা এই ঘরে তার সঙ্গে আছে। একটা হিম বাতাস আলতো বয়ে গেল। যদিও তার শরীরে হালকা পোলোভার রয়েছে, তবু ঠান্ডা লাগানো বারণ। এখন অবশ্য এখানে দিনের বেলায় তেমন শীত পড়ে না, বৃষ্টিও কম হয়। হলে অবশ্য ভারী পোলোভার লাগে। এই মাস 1.5-2। তারপর বর্ষার সময় তো বটেই, শীতেও জানলা খুলে রাখা যায় না। কি শীত, কি শীত! পাহাড় গাছপালাগুলো তখন অন্যরকম হয়ে যায়। এই ছবির মতো পাহাড়, আকাশ, গাছপালা মিলে যে প্রকৃতি, সেটা তার দেশ। আর কলকাতার বাড়ির জানলা থেকে শুধু ইট কাঠের বাড়ি ছড়ানো যে শহর ছিল, সেটাও তার। তাই মাথার উপর হিমালয়, পায়ের তলায় সমুদ্র, এমন একটা বর্ণনা কোন গানে শুনেছিল সে? সেই মেঘালয় থেকে কন্যাকুমারীর আমার দেশ। আমার সমস্ত অস্তিত্বের পেছনে এই দেশের নানান ধরনের দান রয়েছে। সায়নের মনে পড়ে গেল আনন্দ মঠের কথা। হেনা কাকিমা তাকে পড়িয়েছিল, খুব ভালো লেগেছিল তার। হেনা কাকিমা অবশ্য বলেছিল, বঙ্কিমচন্দ্রের এই বই যদিও বিপ্লবীরা পবিত্র গ্রন্থ বলে মনে করতেন, কিন্তু তিনি লিখেছিলেন সেই সময়কার ব্রিটিশদের প্রশংসা করতে, তাদের মন রাখতে। বেশিক্ষণ তর্ক করার সুযোগ হয়নি, কিন্তু সায়নের মনে হতো, সেই সব দেশপ্রেমিক বিপ্লবীরা কি মূর্খ?
হেনা কাকিমা যা জানে তা তারা বুঝতে পারেননি। আনন্দ মোট পড়ে তার নিজের তো মনে হয়েছে ওই একই কথা। হেনা কাকিমাকে সে বুঝতে পারে না। সন্ধে নামা বাড়ির ছাদে ওর সঙ্গে দেখা হতো। মুখ গম্ভীর ছিল একদিন। প্রশ্নটা তুলতে গিয়েও তাই সামলে নিয়ে জিজ্ঞাসা করেছে, কি হয়েছে তোমার? তোর শরীর আজ কেমন আছে? ভালো। আমার মন ভালো নেই। কেন? আমার নামটাই আমার শত্রু। ও কি? তোমার তো ফুলের নামে নাম। হ্যাঁ, কিন্তু মালতী, টগর, চামেলি নয়, হেনা। কজন চেনে হেনাকে? হ্যাঁ। চোখ ঘুরিয়ে রাগ প্রকাশ করে হেনা কাকিমার ছাদ ছেড়ে দুবদাব শব্দে চলে গিয়েছিল নিজের ঘরে। ঘরের দরজায় শব্দ হলো। সায়ন তাকিয়ে দেখল নির্মাল্য দাঁড়িয়ে আছে বাইরে যাওয়ার পোশাকে। এক ঘরে দুজন, এ ঘরে তার সঙ্গী নির্মাল্য। অন্তত 6 বছরের ছোট নির্মাল্য আজ চলে যাবে কলকাতায়। চিঠি দেবে তো? ক্যারপ লিখতে বলবে না। ক্যারপ? মানিকলাল দত্ত। নিশ্চয়ই দেব। বুক ভারী হয়ে গেল সায়নের। 1.5 বছর ওরা এক ঘরে রয়েছে। এর মধ্যে যতবার নির্মাল্য অসুস্থ হয়েছে সেই তুলনায় সে হয়েছে খুবই কম। কিন্তু যখনই হয়েছে তখনই নির্মাল্য তার পাশে বসে থেকেছে অনেকক্ষণ, মাথায় হাত বুলিয়ে দিয়েছে। নির্মাল্য বলল, চিঠি লিখে যদি উত্তর না পাও? উত্তর পাবো না কেন? বারে, আমি না থাকলে কে উত্তর দেবে? ধ্যাত, ডাক্তার আঙ্কেল তো বলেছে সব নিয়ম মেনে চললে আমরা অনেক অনেক বছর বেঁচে থাকবো। বেঁচে থেকে আমাদের কত কাজ করতে হবে মনে নেই? কি জানি। কলকাতায় গিয়ে কি হবে? মোটে তো 2টো ঘর, মা বাবা দুজনেই চাকরি করে, আমাকে সারা দিন একা থাকতে হবে। খাটে বসে 2 হাতে মুখ ঢাকলো নির্মাল্য। এই কাঁদবি না, ডাক্তার আঙ্কেল জানলে খুব রাগ করবে। তোকে কাঁদতে দেখলে আমিও কেঁদে ফেলবো। খুব মন খারাপ করছে না? কথা না বলে মাথা নেড়েই হ্যাঁ বলল নির্মাল্য। আমারও পড়ছিল, তাই আমি মনটাকে ফেরাবার জন্য এই বইটা পড়ছিলাম। তোর মনে আছে? ডাক্তার আঙ্কেলের লাইব্রেরিতে পড়েছিল বইটা। সায়ন দেখালো। মুখ থেকে হাত সরালো নির্মাল্য। এখান থেকে চলে গেলে আমি মরে যাব। অসহায় চোখে তাকালো সায়ন। নির্মাল্যর ব্যাপারে সে কিছুই করতে পারে না। ওকে ওর বাবা এসে নিয়ে যাবেন শোনা মাত্র সে ছুটে গিয়েছিল মাসখানেক আগে ডাক্তার আঙ্কেলের চেম্বারে। এ বাড়ির 1 তলার লনের পাশেই ওর চেম্বার। ডাক্তার আঙ্কেল কথা দিয়েছিলেন নির্মাল্যর বাবাকে বুঝিয়ে লিখবেন যাতে তিনি ছেলেকে ফেরত নিয়ে না যান। লিখেছেন, কিন্তু কাজ হয়নি। আজ সকালে নির্দিষ্ট পরিকল্পনা মতো উনি এসেছিলেন, ছেলেকে আদর করে বুঝিয়েছেন একটু বাদে এসে নিয়ে যাবেন। নির্মাল্য বলল, আমার একটুও যেতে ইচ্ছে করছে না। সায়ন বলল, ডাক্তার আঙ্কেল বললেন আরেকবার চেষ্টা করবেন, তোর বাবা এলে আবার বোঝাবেন। তখন সবাই যদি গিয়ে তোর বাবাকে বলি? কিচ্ছু হবে না, খুব বাজে লোক। মুখ বিকৃত করল নির্মাল্য। ভীষণ খারাপ লাগলো শুনতে। নির্মাল্যকে কখনো সে ওইভাবে কথা বলতে শোনেনি। নিজের বাবা সম্পর্কে বলা কখনোই উচিত নয়। হয়তো নিয়ে যাচ্ছে বলে রাগ হয়েছে তাই বলে। সায়ন দেখলো বড় বাহাদুর দরজায় এসে দাঁড়িয়েছে। ডাক্তারবাবু বুলাতা হ্যাঁ, চলো। ওর বাবা এসে গেছেন? সায়ন জিজ্ঞাসা করল। হ্যাঁ, একটু আগে ছোট বাহাদুর এসে নির্মাল্যর সুটকেস বেডিং নিচে নামিয়ে নিয়ে গিয়েছে। এখন বড় বাহাদুর ওর কাঁধে হাত রেখে হাঁটছে। সায়ন পাশাপাশি। এখন শরীর অনেক ভালো। ডাক্তার আঙ্কেল সারাদিনে 2 বার উপর নিচ করার অনুমতি দিয়েছেন।
যদিও সেটা 2-এর বেশি হয়ে যাচ্ছে রোজ। হোক, তাতে তো শরীরে কোনো কষ্ট তৈরি হচ্ছে না। চেম্বারের কাছাকাছি পৌঁছে বড় বাহাদুর থেমে গেল। ইশারা করে চেম্বার দেখিয়ে দিল। নির্মাল্য হাত ধরে কয়েক পা এগোতেই একটা বেশ রাগী গলা কানে এলো। আমি বুঝতে পারছি না আপনি আমাকে বারংবার একই অনুরোধ করছেন কেন? আমি আমার ছেলেকে আপনার কাছে দিয়েছিলাম, ডক্টর দত্ত সুপারিশ করেছিলেন বলেই দিয়েছিলাম। এতদিন রেখেছি, প্রতি মাসে ঠিক সময় টাকা পাঠিয়েছি, ট্রিটমেন্টের এক্সট্রা বিলগুলো মিটিয়ে দিয়েছি। দেইনি? তবে সেই আমি যখন ওকে ফেরত নিয়ে যেতে চাইছি, তার পেছনে কারণ আছে ডাক্তার। আপনি সেটা বুঝতে পারছেন না কেন? ওয়েল, আমি আর ওর ট্রিটমেন্টের খরচ চালাতে পারছি না। কিছু স্বার্থসন্ধানী লোক একটা সাজানো কেস খাড়া করে প্রমাণ করতে চেষ্টা করেছে আমি নাকি মোটা টাকা ঘুষ নেই। ডিপার্টমেন্ট সাসপেন্ড করেছে। এই কেস টিকবে না, আই নো দ্যাট। কিন্তু যতক্ষণ কেস চলবে ততক্ষণ আমার রোজগারের অবস্থাটা একবার ভাবুন। ঘুষ? আরে মশাই, এখন কে ঘুষ নেয় না, নিচ্ছে না? দিল্লিতে বোফোর্স, হাওলা, শোকরাম, মিসেস ঘোষ, বড় বড় রথী মহারথীরা সবাই তো নিচ্ছে। আমি তো চনুপটি একটা অফিসার। আমি নিতে না চাইলেও জোর করে টাকা দিয়ে যায় কেন? যারা ঘুষ নিচ্ছে তারা যদি খারাপ লোক হয়, তাহলে যারা ঘুষ দেয় তারা কি? তাদের শাস্তি হয় না কেন? যে কোনো ট্রেন ছাড়ার আগে দেখবেন প্ল্যাটফর্মের টিকিট চেকারের পেছন পেছন এক দঙ্গল লোক সিট কিংবা বার্থের জন্য ঘুরছে। ওরাই বলছে একটা বার্থ দিন, আপনাকে 50টা টাকা দেব। এটা অন্যায় নয়? যাকগে, আমার পক্ষে এই খরচ চালানো সম্ভব না। বলতে পারেন ছেলেটার জীবন বলে ব্যাপার, জমানো টাকা ছিল না? আছে, নিশ্চয়ই আছে। এখন আমার বিরুদ্ধে এনকোয়ারি হচ্ছে। আমি কোথায় কত সরিয়েছি তার হদিস নিচ্ছে। ছেলেকে টাকা পাঠাতে হলে গোপন ফান্ডে হাত দিতে হবে, আর তাহলে ওরা টের পেয়ে যেতে পারে। এমনিতে ওরা লক্ষ্য করছে আমি ছেলের খরচের টাকা কিভাবে মেটাচ্ছি। বুঝতে পারছেন আমার অবস্থাটা? আমার কিছু বলার নেই। যা ভালো মনে করবেন তাই করুন। আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে বলতাম থাক ও এখানে, কিন্তু না, আপনি অনেক করেছেন, আর নতুন করে ঋণী হতে চাই না। মিস্টার দত্ত, এই খামে নির্মাল্য সম্পর্কে যাবতীয় তথ্য রয়েছে। ওর কি ট্রিটমেন্ট হয়েছে, কি ধরনের হওয়া উচিত, সব। আপনি কাকে দিয়ে ওর চিকিৎসা করাবেন জানি না, তবুও আমি ডক্টর দত্তকে একটা চিঠি লিখে আমার সাজেশন জানিয়েছি। যদি মনে করেন আপনি আবার ওকে এখানে এনে রাখতে চান, তাহলে দ্বিধা না করে নিয়ে আসবেন। আপনি তো জানেন শুধু শরীর নয়, এখানে ওদের মনের চিকিৎসাও হয়। ভয় হচ্ছে সেটা এখন ওর ক্ষেত্রে ব্যাহত হবে। ঠিক আছে, ওই তো ও এসে গেছে, চলুন আপনাদের আমি স্টেশনে পৌঁছে দিয়ে আসি। ডাক্তার উঠে দাঁড়ালেন। সায়ন দেখল মধ্যবয়সী সেই ভদ্রলোক বেরিয়ে এলেন তাদের সামনে। নির্মাল্যর দিকে তাকিয়ে হাসলেন তিনি। বাহ, বেশ ভালো দেখাচ্ছে তোকে, ভালো হয়ে যাচ্ছিস বুঝলি। আমি কলকাতায় যাব না, জেদি গলায় বলল নির্মাল্য। সায়ন লক্ষ্য করল নির্মাল্যর বাবার মুখ কেমন যেন ভোঁতা হয়ে গেল। সে কি, কেন? আমি কলকাতায় গেলে মরে যাব। আমার চিকিৎসা ওখানে হবে না বলেই তো তোমরা আমাকে এখানে এনেছিলে, কি না? বেশ জোরে জোরে জিজ্ঞাসা করলো নির্মাল্য। হ্যাঁ, কিন্তু কলকাতাতেও এখন কত ভালো চিকিৎসা বেরিয়ে গেছে। তাছাড়া তুমি তোমার মায়ের কথা একটু ভাবো। তোমার মা তোমাকে না দেখে দেখে অসুস্থ হয়ে পড়েছে, কেবলই চিন্তা করে তোমাকে নিয়ে। তাই মায়ের কাছে থেকে চিকিৎসা করালে দুজনেরই লাভ, তাই না? ভদ্রলোক ছেলের সামনে হাঁটু মুড়ে বসলেন, বসে কাঁধে হাত রাখলেন। হঠাৎই সায়নের মনে হলো লোকটা যা নয় তাই করছে। অর্থাৎ এই হাসি, সুন্দর কথাগুলো, বসার আন্তরিক ভঙ্গি, এ সবই বাজে, খুব বাজে লোক। শব্দ তিনটেকে এখন খুব খারাপ বলে মনে হলো না।
সে দ্রুত পা চালিয়ে জিপের পাশে দাঁড়ানো ডাক্তারের কাছে গেল। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ডাক্তার ওর কাঁধে হাত রাখলেন। কিছু করার নেই সায়ন, উনি যদি ওর ছেলেকে ফিরিয়ে নিয়ে যেতে চান তাহলে সে অধিকার ওর আছে। আসুন মিস্টার দত্ত, আপনাদের দেরি হয়ে যেতে পারে। এবার নির্মলদর বাবা সোজা হলেন। একটা ট্যাক্সি ডেকে দিলেই তো হতো না? খবর পেলে স্টেশন থেকে তুলে আনার যেমন রীতি আমরা মেনে চলি, তেমনি কোনো পেশেন্ট চলে যাওয়ার সময় আমরা তার সঙ্গী হই যতটা পারি। হাত নাড়লেন ডাক্তার। উঠে বসুন। এসো নির্মাল্য, দেখি তোমার হাতখানা দাও। হাত বাড়িয়ে নির্মাল্যর হাত ধরতেই কি মনে হয় নাড়ি পরীক্ষা করলেন। তারপর পকেট থেকে স্টেথো বের করে বুক পিঠ পরীক্ষা করে জিভ দেখাতে বললেন। সেটা দেখে জিজ্ঞাসা করলেন, আজ স্টুল পরিষ্কার হয়নি বলনি কেন? নির্মাল্য দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। ডাক্তার ওকে তুলে তুলে গাড়ির সিটে বসিয়ে দিতেই সায়ন বলল, আচ্ছা আমি সঙ্গে যেতে পারি? তুমি গেলে তো সবাই যেতে চাইবে। না, আমি তো রুমমেট, আমার দাবি আগে, সবাই জানে। ওয়েল, তাহলে রুমমেটের পাশে উঠে বসো। মিস্টার দত্ত, আপনাকে তাহলে পেছনে বসতে হয়, কষ্ট হবে একটু। এখন তো নিচে নামার পথ, সামনে ঝুঁকে থাকতে হবে। জিপ ঘেরা চত্বর থেকে বেরিয়ে রাস্তায় পড়তেই সমস্ত পৃথিবীটা ঝকঝক করে উঠল। এত সোনারূপো মেশানো আলো, এত নীল মাথার উপর, কত সবুজ চারপাশে রেখে পৃথিবীর সেরা চিত্রকর মানুষকে কীরকম বিহ্বল করে মজা দেখেন। আচমকা ব্রেক কষলেন ডাক্তার। নির্মাল্যবাবু তাকিয়ে দেখো, এর নাম পৃথিবী। সঙ্গে সঙ্গে সায়ন বলল, এই আমার দেশ, আমার জন্মভূমি। পেছন থেকে হেরে গলায় মিস্টার দত্ত বললেন, না হে, এইসব অঞ্চলে এলে আমার কিছুতেই বাংলা বাংলা বললে মনে হয় না, মনে হয় বিদেশে এসেছি। ডাক্তার বললেন, বাহ, আপনি কলকাতায় ফিরে না গিয়ে সুভাষ ঘিসিংয়ের কাছে চলে যান, অগ্রিসিটি অফিসারের চাকরি পেয়ে যেতে পারেন। এই জায়গাটার নাম ভারতবর্ষ। আজ নয়, ভারতবর্ষের কনসেপ্ট তৈরি হওয়ার সময় থেকেই জায়গাটার ভৌগোলিক অস্তিত্ব ভারতবর্ষের মধ্যেই। এখানে যারা মূল বাসিন্দা ছিলেন তারা আজ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেছেন, কিন্তু সেটাই তো ভারতীয় দর্শন। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে। বাংলাদেশ পশ্চিম বাংলার জীবনের সঙ্গে এখানকার মিল না পেলেই বিদেশ হয়ে গেল। তাহলে তো পঞ্জাবে গেলে আপনার বিদেশ বলে মনে হবে, গোয়া তো আরও। গাড়ি চালাতে চালাতে কথাগুলো বলছিলেন ডাক্তার। তার এই একটানা বক্তৃতায় কোনো ফাঁক খুঁজে না পেয়ে চুপচাপ করে বসেছিলেন মিস্টার দত্ত। নিচে নামছে জিপ ঘুরে ঘুরে, ফলে পেছনের চাপ এসে পড়ছে সামনে। এই সময় নির্মাল্য বলল, আমার কপাল খারাপ। এত নিচু স্বরে বলল যে সায়নেরই প্রথম শুনতে অসুবিধা হলো। তারপর সে জিজ্ঞাসা করল, কেন? আমি ভেবেছিলাম আজ ঠিক নাক দিয়ে রক্ত বের হবে। রক্ত বের হলে নিশ্চয়ই যাওয়া হবে না। গত মাসে এই দিন এক ফোঁটা বেরিয়েছিল, তার আগের রাত্রে আমি খাইনি, মনে আছে? সেই জন্য গত রাত্রেও আমি খাইনি, অথচ রক্ত বের হলো না। নির্মলার কথা শেষ হওয়া মাত্র সায়ন ওর হাত জড়িয়ে ধরল। এক ফোঁটা রক্ত বেরিয়ে আসা মানে জীবন থেকে কতগুলো বছর মুছে ফেলা। এ কথা তাকে কেউ বলেনি, প্রতিদিনের অভিজ্ঞতাই তাকে বুঝিয়ে দিয়েছে। নির্মল্য বয়সে অনেক ছোট হলেও এতদিনে তো ওর বোঝা উচিত ছিল এই কথা। স্টেশনটা ছোট, সমতল থেকে কখনো ট্রেন আসে, কখনো আসে না। অবশ্য দার্জিলিংয়ের ট্রেন দিনে দুবার এখানে নেমে আসে, ফিরে যায়। গাড়ি থেকে নামা মাত্র ডাক্তারবাবুকে ঘিরে ধরল কয়েকজন। তাদের অসুখ বিসুখের কথা বলতে লাগলো হাতের কাছে পেয়ে। নির্মলদর বাবা জিনিসপত্র নামিয়ে সায়নের দিকে তাকিয়ে হাসলেন। কি, ভালো আছো? ওকে নিয়ে যেতেই হবে? সায়ন শক্ত গলায় প্রশ্ন করল। হ্যাঁ বাবা, আমার পক্ষে যাওয়া সম্ভব, তা আমি করব কি করে? তোমরা ছোট্ট, এসব কথা ঠিক বুঝবে না।
হ্যাঁ রে, হাঁটতে পারবি? নির্মাল্য উত্তর দিল না। মানিকলাল দত্ত জিনিসপত্র নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তাকে বাধা দিলেন ডাক্তার। ও কি করছেন? কোথায় যাচ্ছেন? প্ল্যাটফর্মে? সে কি, ট্রেনে যাবেন কেন? আর আজ ট্রেন খুব লেট করে আসছে। এনজিবিতে গিয়ে মেল ট্রেন পাবেন না, শেয়ারের ট্যাক্সিতে যান। তিনি হাত নাড়তে ওপাশ থেকে একটা ট্যাক্সি এগিয়ে এলো। ড্রাইভার ডাক্তারকে চেনে, হেসে নমস্কার করে দরজা খুলে দিল। মানিকলাল মালপত্র ডিগিতে রাখতে গেলেন। নির্মল্য উঠে বসলো গাড়িতে। সায়ন চট করে তার পাশের জানলায় চলে এলো। মিছি মিছি রক্ত খরচ করবে কেন? মনে নেই ডাক্তার আঙ্কল বলেছেন আমাদের এক ফোঁটা রক্ত এই দেশ কারো সুন্দর করতে পারে। সায়ন চোখ বন্ধ করল। ধীরে ধীরে শেয়ারের ট্যাক্সিটায় লোক ভরে গেল। ডাক্তার এগিয়ে এসে নির্মল্যর মাথায় হাত রাখলেন। ভালো থাকিস বাবা। নির্মল্য কিছু বলল না, সে তার চোখ খুলল না। সায়ন আবিষ্কার করলো তার নিজের চোখ উপচে জল গড়িয়ে পড়ছে। ট্যাক্সিটা চলে গেল। কাঁধে হাত পড়ল। ডাক্তার আঙ্কল তাকে জড়িয়ে ধরেছেন। শক্ত হও, শরীর খারাপ লাগছে? আমি ভালো আছি। ওইরকম ক্ষীণকায় তরুণের কণ্ঠস্বর এত ভরাট কি করে হয় তা বিজ্ঞানী জানে। ছেলেটার কথাবার্তায় মাঝে মাঝে ব্যক্তিত্ব প্রকট হয়ে ওঠে। প্রথম দিন থেকেই ডাক্তার সেটা লক্ষ্য করেছিলেন। তিনি বললেন, গুড, তুমি তাহলে জিপে কিছুক্ষণ বসে থাকো, আমি একটু হাঁটাহাঁটি করে আসি। কুরিয়ার সার্ভিসে আজ জরুরি ওষুধগুলো না এলে। ডাক্তার অন্যমনস্ক হয়ে চলে গেলেন। মানুষটার যাওয়া দেখলো সায়ন। ওকে তার বড় ভালো লাগে। সায়ন জিপের গায়ে হেলান দিয়ে দাঁড়ালো। সামনে অলস ভঙ্গিতে পাহাড়ি মানুষেরা গল্প করছে। ট্যাক্সিওয়ালা, তাদের দালালেরা, মাল বয়ে কিছু মানুষের সঙ্গে বেড়াতে আসা লোকজনও আছে। এই জায়গাটা চমৎকার পাহাড়ি। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে, কিন্তু সায়ন জানে না কেন পর্যটকরা এখানে ভিড় জমাতে পছন্দ করে না। তারা উঠে যায় দার্জিলিংয়ে, অথবা ওপাশের কালিম্পং অথবা গ্যাংটকে। এই যে স্টেশন চত্বর, এখানে বাসগুলো থামে কিছুক্ষণের জন্যে। যাত্রীরা নেমে চা খেয়ে নেয়, কুয়াশা দেখে আবার গাড়িতে চড়ে বসে। কিন্তু সায়নের জায়গাটা বেশ ভালো লাগে, কেমন ঘুম ঘুম ছবির মতো। এই যে সাহেব, গলাটা কানে যেতে মুখ ফেরালো সায়ন। ম্যাথুস। ওদের নিরাময় থেকে একটু উপরে ম্যাথুসের দোকান। দোকানটায় গরুর মাংস বিক্রি হয়। সেই অর্থে ম্যাথুস কসাই। কিন্তু কসাই বলে যে চেহারা চোখের সামনে ভেসে আসে তার সঙ্গে ম্যাথুসের কোনো মিল নেই। মাঝারি উচ্চতার রোগা লোকটির বয়স 30-এর ধারে কাছে হবে। করনে প্যান্ট কোট, গলায় মাফলার আর মুখে খানিকটা দাঁড়িয়ে। ডাক্তার সাহেব কোথায়? কাজে গিয়েছেন। তুমি? দোকানে মাল নেই, ভাবলাম নিচে নেমে বাজারটা দেখে আসি। তুমি দুদিন আসনি, কি হলো, তবিয়ত খারাপ? ম্যাথুস ওর পাশে হেলান দিয়ে দাঁড়ালো। না, একটা বই পড়ছিলাম। কি বই? ডিটেকটিভ থ্রিলার? না, অন্য বই। আচ্ছা ম্যাথুস, তুমি বই পড়তে পারো? পারবো না কেন, ক্লাস 8 পর্যন্ত পড়েছিলাম আমি, কিন্তু টাইম পাই না। টাইম পাও না? তোমার দোকানে তো আধ ঘন্টা পরে পরে একজন খদ্দের আসে, বেশিরভাগ সময় তো ঝাঁপ বন্ধ রাখো, প্রতিবাদ করলো সায়ন। ঠিক, তখন আমি পাথরটার উপর বসে পাহাড় দেখি। একদিন তোমাকে দেখাবো। এত রকম গল্প তখন চোখের সামনে। ছেড়ে দাও। চা খাবে? না, আমার খাওয়া দাওয়া সব নিয়ম মতো। ও হ্যাঁ, যাই দারু খেয়ে আসি। দারু খেতে তোমার ভালো লাগে? হ্যাঁ লাগে, মিথ্যে কথা কেন বলবো, হাসলো ম্যাথুস, তার দাঁত লালচে। তুমি আবার গরু আনতে কবে যাবে? বুধবার। আমার খুব ইচ্ছা করে তোমার সঙ্গে নেপালে যেতে। ম্যাথুস সায়নের মাথাটা স্পর্শ করেই ছেড়ে দিল। বহুত কষ্ট, তোমার শরীর ঠিক না হলে যেতে পারবে না। আমি যাই ট্রাকের উপর বসে, ফিরি গরু নিয়ে হাঁটতে হাঁটতে। তুমি তা পারবে কেন? আচ্ছা, যদি কোনোদিন গাড়ি জোগাড় করতে পারি
তাহলে তোমাকে নিয়ে যাব। যেখানে গরুদের হাট বসে সেখানে একটা মন্দির আছে, খাঁটি মন্দির। কিসের মন্দির? কোন ঠাকুরের? শিব। আচ্ছা চলি। ম্যাথুস এগিয়ে গেল। অদ্ভুত ব্যাপার, সায়ন ম্যাথুসকে পেছন থেকে দেখলো। ওরা 3 ভাই। বড় ভাই এখানকার কম্পিউটার কলেজের প্রিন্সিপাল, স্যুট এবং টাই পরে হাতে ছড়ি নিয়ে হাঁটেন। মেজো ভাই জাহাজে চাকরি করে, ওয়্যারলেস অপারেটর। ছুটির সময় আসে, গত মাসে আবার জাহাজে ফিরে গিয়েছে। সেই সময় বিকেলবেলায় ম্যাথুজের দোকানের পাশে 1 হাত উঁচু ইটের পাঁচিলের উপর 3 ভাই পাশাপাশি বসে গল্প করে সিগারেট খেত। গ্রামের অন্য লোকজনও তখন সেখানে এসে খানিক আড্ডা মেরে গেছে। ডাক্তার আঙ্কেলের সঙ্গে ওই পথ দিয়ে হাঁটার সময় সে কয়েক মাস আগে প্রথম দেখেছিল। ডাক্তারকে দেখে 3 জনই উঠে দাঁড়িয়ে গুড আফটারনুন বলেছিল। ডাক্তার আঙ্কেল ওদের খবরাখবর নিয়েছিলেন। এই সময় একজন মোটামতো বৃদ্ধ মানুষ উপর থেকে নেমে এসে বললেন, যিশু তোমার মঙ্গল করুন ডাক্তার, শরীর কেমন আছে? ডাক্তার আঙ্কেল হাসলেন, ভালো, কিন্তু আপনি একজন মাত্র লোক যিনি আমার শরীরের খবর নিয়ে থাকেন। কেন বলুন তো? বৃদ্ধের হাসিটি চমৎকার। দেখো, এই যে আমরা বেঁচে আছি, ঘুরে বেড়াচ্ছি, এসবই যিশুর লীলা, তার ইচ্ছে। তা প্রয়োজনের সময় তো ওকে পাওয়া যায় না। আমাদের শরীরটাকে ঠিকঠাক রাখার দায়িত্ব তিনি দিয়েছেন তোমাদের। তাই তোমরা ঠিক থাকলে আমরা ঠিক থাকব। এটিকে একদম রাজকুমারের মতো দেখতে। হাত বাড়িয়ে বৃদ্ধ সায়নের কাঁধ জড়িয়ে ধরল। এর নাম শ্রীমান সায়ন রায়, খুব ভালো ছেলে। সায়ন, এদের নমস্কার করো। সায়ন হাত জোর করতেই বৃদ্ধ হাত টেনে নিল হাতে। যিশু তোমার মঙ্গল করুন। ফেরার সময় ডাক্তার আঙ্কেল ওই 3 ভাইয়ের কথা বলেছিলেন। 3 জনই অসম জীবনযাপন করেন, রোজগার আলাদা, কিন্তু কাজের বাইরে নিজেদের সম্পর্ক অটুট রেখেছেন। কসাইয়ের কাজ করে বলে ছোট ভাইকে কেউ ঘৃণা করে এড়িয়ে যান না। ডাক্তার আঙ্কেল বলেছিলেন, কোনো কাজই ছোট নয়, বিদেশে গেলে ব্যাপারটা স্পষ্ট দেখতে পাবে। এই আমরা বাঙালিরাই শুধু মিথ্যে অহংকার আর ঠোঁট দম্ভ দিয়ে নিজের চারপাশে একটার পর একটা দেওয়াল তুলে গিয়েছি। আমাদের তুলনায় এরা অনেক এগিয়ে। তবু ম্যাথুস কেন গরু কেটে সেই মাংস বিক্রি করে? গরু হলো হিন্দুদের কাছে পবিত্র প্রাণী, অনেকে মা বলে পুজো করে। যে লোক গরু কাটে তাকে শত্রু বলে মনে করা উচিত। জমে ওঠা এইসব প্রশ্ন সায়ন করেছিল ডাক্তার আঙ্কেলকে। শুনে তিনি থমকে দাঁড়িয়েছিলেন। ম্যাথুসকে দেখে খুব খারাপ লোক বলে মনে হলো না। সাধারণত কসাইরা খালি গায়ে লুঙ্গি পরে ছুরি হাতে নিয়ে বসে থাকে। ও সেরকম ছিল না, তাই তো? আচ্ছা, গরু একটি প্রাণীর নাম, তার নিজস্ব কোনো বিশেষ ক্ষমতা নেই যা শ্রদ্ধা পেতে পারে। গৃহপালিত পশুর মধ্যে একমাত্র সে বেশি দুধ দিতে পারে, তাকে আমাদের প্রয়োজন। মোষেরও দুধ হয়, সেটা কাজেও লাগে, কিন্তু গরুকে পূজা করতে হবে কেন? তাহলে ছাগলের দুধ অসুস্থ মানুষের উপকারী জেনেও তাকে পুজো না করে তার সন্তানদের মাংস খাওয়া হচ্ছে কেন? নিজের মাকে খেতে না দিয়ে সেবা না করে গরুকে ঘটা করে পুজো দেয় যে জাতি, তার দিকে স্পষ্ট চোখে তাকাও সায়ন। স্রেফ রেশারেশি করার জন্য হিন্দুরা গরুকে মা বানিয়ে ফেলেছে। খার মজার কথা কি জানো? ওই ম্যাথুসের সঙ্গে কথা বলে দেখবে, সে গরু কিনতে যায় পাশের হিন্দু রাষ্ট্র নেপালে। সায়ন সবসময় মনে রাখবে, মানুষের চেয়ে পবিত্র মানুষের কাছে আর কেউ নেই। এসব অনেকদিন আগের কথা। এখন ম্যাথুসের সঙ্গে সায়নের ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। ওর ব্যবসার নানান গল্প তার জানা। ম্যাথুস এই ব্যবসাটা আর বেশি দিন করবে না, তার আর পোষাচ্ছে না। নেপাল থেকে গরু নিয়ে বর্ডার পেরিয়ে চোরাপথে একদিন এক রাত হেঁটে তবে এখানে পৌঁছতে হয়। পথে গরু হারিয়ে গেলে বা অন্য কিছু হলে সবটাই ক্ষতি। আর এই গ্রামটির মানুষজনের আর্থিক অবস্থা এত ভালো নয় যে সে দাম বাড়িয়ে দেবে মাংসের, অথচ গরুর দাম বেশি দিতে হচ্ছে, পথে পুলিশকেও টাকা দিতে হয়। এতে কোনো লাভ নেই। তাছাড়া যে মেয়েটির সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা, সেও চাপ দিচ্ছে অন্য কাজ করার জন্য। মুশকিল হলো, সে ব্যবসা বন্ধ করলে এই গ্রামের মানুষগুলোর মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে।
মুরগি বা খাসির মাংস কিনে খাওয়ার ক্ষমতা কজনের আছে? সিদ্ধান্তটা সে ওই কারণে নিতে পারছে না। এই সময় স্টেশনে লাগোয়া ম্যাগাজিন আর কাগজের স্টলটা খোলা হলো। নানান রঙের মলাটের সিনেমার কাগজই বেশি। স্টলটার উপরে নেতাজি সুভাষচন্দ্রের ছবি। এই ছবিটিকে এর আগেও স্টলে দেখেছে সায়ন। আজ হঠাৎ কৌতূহল হলো। এগিয়ে গিয়ে সে জিজ্ঞাসা করলো, আচ্ছা ওই ছবিটা টাঙিয়েছেন কেন? দোকানদার বোধহয় একসময় রেলে চাকরি করতেন। এখনো কালো কোট পরে থাকেন ধুতির উপর, মাথা জুড়ে চকচকে টাক। নস্যি নিতে নিতে মাথা নাড়লেন। নট ফর সেল, বিক্রির জন্য নহে, ইচ্ছে হয়েছে তাই টাঙিয়েছি। ও, রোজ দেখি তো তাই বললাম। ছবিটা কার জানো? লাস্ট বাঙালি। তারপর আর বাঙালি নেই। বিধান রায় অবশ্য ছিলেন কিছুটা, কিন্তু বট গাছ আর নিম গাছ। নেতাজি সুভাষচন্দ্র আমার নেতা। নো, আমি ফরওয়ার্ড ব্লক করি না, নো পলিটিক্স। উনি আমার নেতা কারণ বাঙালির নেতা। ইংরেজ ওকে মারতে চেয়েছিল, জাপানিরা ওর ছাই দেখিয়েছে, কিন্তু তিনি মারা যাননি। যে কোনো মুহূর্তে ফিরে এসে ডাক দেবেন, দিল্লি চলো। লোকটি চোখ বন্ধ করে বলে যাচ্ছিলেন এক সুরে, আমরা যাওয়ার জন্য তৈরি। আমি তো বটেই। ও পাশে দাঁড়ানো একজন নেপালি ভদ্রলোক শব্দ করে হাসলেন। বেঁচে থাকলে ওর বয়স 99 হবে। কোনো চান্স নেই দাসবাবু। দাসবাবু চোখ ঘুরিয়ে দেখলেন লোকটিকে। মূর্খ। নীরজ সি চৌধুরীর নাম শুনেছেন? লেখক, অক্সফোর্ডে থাকেন, এখনো দেশ পত্রিকায় লিখে যাচ্ছেন নেতাজির সমসাময়িক। তিনি যদি পারেন তাহলে নেতাজি পারবেন না কেন? ওয়াই, জবাব দিন। আমি বলছি নেতাজি বেঁচে আছেন, শোলমারি সাধু নন। নেতাজি ইস নেতাজি। কি দেব ভাই? নতুন খদ্দেরের দিকে তাকালেন দাসবাবু। আপনাকে প্লে বয় ম্যাগাজিন আনিয়ে রাখতে অ্যাডভান্স করেছিলাম। এটা সিপসিপে স্মার্ট, অনেকটা ড্যানির মতো দেখতে। নেপালি ছেলের সামনে দাঁড়ালো। ইয়েস, এনেছি, আজই এসেছে। আরও 20 টাকা লাগবে ভাই। কালোবাজারে দাম বেশি। আড়াল থেকে সন্তর্পণে একটা প্যাকেট বের করে দাসবাবু ছেলেটির হাতে দিতেই সে 20 টাকা পেমেন্ট করলো। ডাক্তার কখন পেছনে এসে দাঁড়িয়েছেন টের পায়নি সায়ন। এবার কাঁধে হাত পড়তেই সে একটু চমকে গেল। ডাক্তার বললেন, চলো ফেরা যাক। গাড়ির দিকে হাঁটার সময় সায়ন জিজ্ঞাসা করলো, আচ্ছা প্লে বই পত্রিকা কালোবাজারে বিক্রি হয় কেন?